এখন শুরু হচ্ছে রায় অ্যান্ড মার্টিনের মডেল কোশ্চেন সেট 4-এর পার্ট 2। এর আগে মডেল কোশ্চেন সেট 4-এর পার্ট 1-এ আমরা 1 থেকে 17 পর্যন্ত যে এমসিকিউ সেগুলো দেখেছিলাম। এবার 18 থেকে যে এমসিকিউ সেটা শুরু করছি, দেখো ভালো করে। আচ্ছা, 18 নাম্বার এমসিকিউ শুরু করার আগে দেখো একটা পরিচ্ছেদ দিয়ে দিয়েছে। কি বলেছে? নিচের অনুচ্ছেদটি পড়ে 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে 18 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে ওইটা আগে আমরা কি ভালো করে পড়ব। কি বলেছে? একটি 1 কেজি ভরের হাতুড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে একটি পেরেককে আঘাত করে পেরেকটিকে দেওয়ালের ভিতর 10 সেন্টিমিটার পর্যন্ত গেঁথে দিতে পারে। পেরেকের ভর নগণ্য। কোশ্চেন কি বলেছে? কত সময়ের জন্য পেরেক ও হাতুড়ির সংঘাত ঘটে? দেখো আমাদেরকে কি সময়টা ক্যালকুলেশন করতে বলেছে। আচ্ছা, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিই। দেখো হাতুড়ির যে ভর, সে ভর বলে দিয়েছে এম, এটার সমান কত? 1 কেজি। আর হাতুড়ির যে বেগ, সে বেগ বলে দিয়েছে ভি, এটার সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর পেরেকটা কতটা পরিমাণে ঢুকেছে সেটাকে আমরা ধরে নিচ্ছি এস, বলে দিয়েছে দেখো 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার দেওয়া আছে। আর আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে হবে, কত সময়ের জন্য পেরেক ও হাতুড়ির সংঘাত ঘটে। তাহলে সেই সময় যেটা, সেটাকে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা দেখো, হাতুড়ি যখন পেরেকটাকে আঘাত করলো, তখন ওই পেরেকের উপরে কি একটা ঘাত বল প্রযুক্ত হবে। আর আমরা জানি সেটা সমান কি হয়? ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত, সেটা সমান আমরা কি জানি? বস্তুর ভরবেগের পরিবর্তন। এটা একটা ফর্মুলা হয়। আর একটা দিয়েও করা যাবে। দেখো আর একটাও আমরা জানি, কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, দেখো অতিক্রান্ত দূরত্ব এটা সমান আমরা জানি বেগ ইনটু কি সময়। এবার দেখো এখানে একেবারে শুরুতে যে বেগ, সেই বেগটা হচ্ছে 10, আর পরে একটা নির্দিষ্ট বেগ পর্যন্ত ওই হাতুড়িটাকে প্রবেশ করিয়েছে, যে থেমে গেছে। তাহলে ওই জন্য এখানে আমরা কি লিখছি? গড় বেগ ইনটু কি সময়, এটা লিখতে পারবো। এবার দেখো এখানে পেরেকটা দেওয়ালের ভিতরে যতটা প্রবেশ করেছে সেটা অতিক্রান্ত দূরত্ব, সেটা বলে দিয়েছে কত? 10 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে করি তাহলে 10/100। আর গড় বেগ কত হবে? দেখো প্রথমে বেগ কত ছিল? 10, তারপরে হয়েছে কত? 0 লাস্টে। আর এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে গড় বেগ পেয়ে যাব। আর সময় যেটা, সেটাকে আমরা ধরে নিচ্ছি কত? টি। আচ্ছা, এখান থেকে দেখো এটা কি আসছে? 100। আচ্ছা, 10/100 মানে এটা কত আসছে? 1/10। এটার সমান কত আসছে? 10/2 ইন্টু এখানে কত? টি। তাহলে টি সমান দেখো অ্যাকচুয়ালি কত আসছে? উপরে 2টা চলে গেল, আর নিচে 10 ইন্টু 10 মানে কত? 100। তাহলে টি এটার সমান দেখো আসবে 0.02 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি সময়ের মান। তাহলে এখানে কত সময় ধরে আঘাতটা করেছিল? 0.01 সেকেন্ড পর্যন্ত। বুঝা গেল? আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা দিয়েছে, দেখো প্রদর্শিত চিত্র অনুযায়ী ব্লকটির ওপর সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে সেটি আর সরবে না, যেখানে দুটি তলের মধ্যকার স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে এইটা, আর জি এর ভ্যালু বলে দিয়েছে। আচ্ছা, তাহলে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা আমি এখানে একটু অঙ্কন করি। তাহলে দেখো এটা একটা তল, আর এই জায়গাটায় কি একটা বস্তু আছে। আর যেখানে বস্তুর ভরটা দেখো দেওয়া নেই, বস্তুর ভর এম, এটার সমান হচ্ছে তোমার √3 কেজি। ঠিক আছে, বস্তুর ভরটা কত ধরে নাও? এম সমান √3 কত কেজি। এবার এখানে দেখো বল যেটা প্রযুক্ত হচ্ছে এই বরাবর, এই যে বল, সে বলটা হচ্ছে এফ,
আর এখানে যে অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেলটাকে বলে দিয়েছে কত, 60 ডিগ্রি। আচ্ছা, এই বলটাকে যদি আমরা সোজা এই বরাবর টেনে দিই, তাহলে দেখো এটা এফ, তাহলে এফের এই বরাবর একটা উপাংশ থাকবে আর এই বরাবর একটা উপাংশ থাকবে। দেখো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। তাহলে এফের এই বরাবর উপাংশটা দেখা হবে এফ সাইন 60 ডিগ্রি, আর এই বরাবর উপাংশ যেটা আসবে সেটা এফ কস 60 ডিগ্রি, তাই তো? দেখো এই বলের এফ কস 60 ডিগ্রি যে উপাংশ, সেটাই বস্তুটাকে এই বরাবর নিয়ে যেতে কি সাহায্য করবে। আর বস্তুটাকে যদি ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে এই দিকে কী হবে, একটা ঘর্ষণ বল কাজ করবে। সেই ঘর্ষণ বল এফ, এটার সমান আমরা কি জানি, মিউ ইন্টু এম ইন্টু জি। এবার এখানে জানতে চেয়েছে কত বল প্রয়োগ করলে সেটি আর সরবে না। তাহলে সরবে না মানে তখন দেখো আমরা জানি যে ঘর্ষণ বলের সমান যদি বল প্রয়োগ করা হয়, তাহলে সেটা কি জাস্ট সরতে শুরু করে। তাহলে আমরা সেই বলটা আগে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এফ ইন্টু কস 60 ডিগ্রি, এটার সমান এখানে কী হবে, মিউ ইন্টু এম জি। ঠিক আছে, তাহলে এতটা হলে সরবে, বা এর থেকে সামান্য কম হলে তখন কি সরবে না। আচ্ছা, এফ ইন্টু কস 60 ডিগ্রির যে ভ্যালু, সেটা দেখো আমরা জানি হাফ। মিউ এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে 1/2√3, আর এম এর ভ্যালু হচ্ছে কত, √3, আর জি এর ভ্যালু হচ্ছে কত, 10। আচ্ছা, এখানে সব মানগুলো দেখো আমরা বসিয়ে দিলাম। এবার এখান থেকে এফ এর ভ্যালুটা কি ক্যালকুলেশন করব। আচ্ছা, এইবার এখানে দেখো এই দুই কেটে যাচ্ছে, এটা কাটছে, ঠিক আছে। তাহলে এফ এর যে ভ্যালু, সেই ভ্যালুটা কত আসছে। আচ্ছা, সব মানগুলো বসিয়েছি, মিউ এম ইন্টু জি, সবগুলা বসানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা এফ সমান কত আসছে, এখানে দেখো 10 নিউটন, এটা উত্তর আসছে। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এই জায়গাটায় একটু তোমার ক্যালকুলেশনে হয়েছে। দেখো এই জায়গাটায় আর একটা আমরা দেখিয়ে নিই। এইদিকে দেখো আর একটা প্রতিক্রিয়া বল দেওয়া আছে। হ্যাঁ, এখানে প্রতিক্রিয়া বল যেটা, সেটা কি আর দেওয়া আছে। তাহলে এখানে দেখো ঘর্ষণ বল যেটা, সেটা একটু আলাদা হবে। আমরা জানি ঘর্ষণ বল এফ যেটা, সেই এফটা কি হয়, প্রতিক্রিয়া বল যেটা, সে প্রতিক্রিয়া বল তার কি সমানুপাতিক হয়। তাহলে দেখো এর যে ওজন, সেই ওজনটা এইদিকে কী হবে, এমজি থাকবে। তাহলে প্রতিক্রিয়া বল এখানে অ্যাকচুয়ালি এমজি প্লাস এটা হবে। তাহলে এখানে ঘর্ষণ বল এফের জায়গায় যেটা আসবে, এফের জায়গায় তোমার মিউ ইন্টু এমজি প্লাস এফ সাইন 60 ডিগ্রি, এইটা আসবে। ঠিক আছে, এবার দেখো, এবার এইটাকে আমরা এটার সঙ্গে কি করব, সমান করে দেব। তাহলে এফ ইন্টু কস 60 ডিগ্রি, এটার সমান হচ্ছে মিউ ইন্টু, আচ্ছা সব ভ্যালুগুলো বসিয়েই দিই। তাহলে মিউ এর ভ্যালু 1 কত আছে, 2√3 ইন্টু এম এর ভ্যালু হচ্ছে √3 ইন্টু 10 প্লাস এফ ইন্টু সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 কত, 2। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, এফ এর ভ্যালু ক্যালকুলেশন করব। এটাও বসিয়ে দিই, এফ ইন্টু কস 60 ডিগ্রির ভ্যালু কত, হাফ। এটাকে যদি গুণ করে দিই, দেখো √3 কাটবে, আর 10কে 2 দিয়ে ভাগ করলে কত, 5। আর এটাকে যদি আমরা দেখি, তাহলে √3 কাটবে, তাহলে এটা কত আসবে, f/4। ঠিক আছে, f/4 আসছে। তাহলে এটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি, তাহলে f/2 মাইনাস f/4, এটার সমান কত, 5। আচ্ছা, এফটা যদি কমন নিয়ে নিই, দিয়ে লসাগু করলাম 4, তাহলে এটা 2 মাইনাস 1, এটার সমান কত, 5। তাহলে এফ এটার সমান দেখো কত আসবে, 5, আর এই 4টা ওই দিকে চলে গেল। তাহলে এটার সমান কত আসছে, 20 নিউটন। ঠিক আছে, এখানে দেখো 2 - 1 মানে কত, 1। তাহলে এটার সঠিক উত্তর আসবে 20 নিউটন, অর্থাৎ অপশান এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল প্রথমে যেটা, এখানে দেখো একটা আর দেওয়া আছে। আমরা জানি ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে কি হয়, সমানুপাতিক হয়।
ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে 20 নিউটন। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হলে আর ব্যাসার্ধের একটি মসৃণ ফাঁপা গোলকের ভিতর একটি বস্তুকণা ড্যাশ উচ্চতায় উঠে স্থির থাকতে পারে। দেখো, এর আগে এই কোশ্চেনটা অনেকবার করে দেওয়া হয়েছে। এটার সঠিক যে উত্তর সেটা আসবে 0.0134 আর। ক্যালকুলেশান তোমরা করবে, তারপরে তোমরা যদি ছায়ার বই দেখো, ছায়ার বইয়েও কিন্তু করে দেওয়া আছে তোমাদের ঘর্ষণ চ্যাপ্টারতে, ঠিক আছে, ওখানে থেকেও তোমরা দেখে নিতে পারো। এর আগেও আমি অনেকবার করে দিয়েছি। আচ্ছা, 21 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো, 21 নম্বর কোশ্চেন কি বলেছে, ন্যূনতম কত গতিবেগে একটি গাড়ি 150 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে নিরাপদে বাঁক নিতে পারে যদি গাড়ি ও রাস্তার মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক 0.6 এবং জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। দেখো, কোনো একটা বৃত্তাকার পথে কোনো গাড়ি সর্বাধিক যে বেগে বাঁক নিতে পারবে তার রাশিমালা হচ্ছে ভিএম, এটার সমান √, কত, মিউ আর জি। এটা ফর্মুলা আমরা প্রমাণও দেখেছি। জাস্ট এই ফর্মুলায় কি মানটা বসিয়ে দেবো, √মিউ। মিউ এর ভ্যালু দেখো 0.6, আর এর ভ্যালু হচ্ছে 150, আর জি এর ভ্যালু হচ্ছে কত, 10। দেখো এখানে এটা 0.6 × 10 মানে কত হবে 6, আর 6 আর 150 গুণ করলে কত হবে 900। তাহলে এটা রুট করলে দেখো কত আসবে 30। তাহলে 30 মিটার পার সেকেন্ড, এটা হবে সঠিক উত্তর, অপশান বি। ঠিক আছে। আচ্ছা, 22 নম্বরের যে প্রবলেমটা দেওয়া আছে দেখো কি বলেছে, এম ভরের একটি বস্তুকণা একটি স্থির ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। সে ব্যাসার্ধটা বলে দিয়েছে কত, আর। কণার অভিকেন্দ্র ত্বরণ এসি এর সঙ্গে সময়ের সম্পর্ক হলো এসি, এটা সমান k² আর t², যেখানে কে একটি ধ্রুবক, ক্রিয়ারত কণার ক্ষমতা হবে। আচ্ছা, যেগুলো দেওয়া আছে এখানে দেখো এসি দেওয়া আছে, এসি মানে অভিকেন্দ্র ত্বরণ, এটা সমান কত, k² × r × t², তাই তো। আর আমাদের যেটা নির্ণয় করতে হবে ক্ষমতা পি, এটা সমান কত। আচ্ছা দেখো, আমরা সাধারণত অভিকেন্দ্র ত্বরণের যে রাশিমালা পড়েছি সেটা কি ছিল, v² কত, আর। তাহলে এইটার সমান দেখো আমরা k² r × t² লিখতে পারবো। তাহলে এখান থেকে দেখো v² তার ভ্যালু কত আসবে, k² × r² × কত, t²। আচ্ছা, ক্ষমতা কিভাবে আমরা ক্যালকুলেশন করি, দেখো ক্ষমতা পি এটার সমান আমরা কি জানি, কার্য বাই সময়। এবার এখানে দেখো যেহেতু সময় সাপেক্ষে তোমার গতিবেগটা পরিবর্তন হচ্ছে, তাহলে ক্ষমতা পি বা তাৎক্ষণিক ক্ষমতা যদি আমরা ধরে নিই, কারণ দেখো এর ত্বরণ তারপরে বেগ সব সময়ের উপরে নির্ভরশীল, মানে সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, ওই জন্য ক্ষমতা পি এটা সমান আমরা dw/dt লিখছি। এবার দেখো যেহেতু একটা বস্তুকণা বৃত্তপথে ঘুরছে, তাহলে এর শক্তি বা কার্য যেটা কি, তার গতিশক্তির সঙ্গে সমান হবে। আমরা জানি কোনো একটা বস্তু তার গতির জন্যে কার্য করার যে সামর্থ্যটা অর্জন করে সেটাই কি গতিশক্তি। তাহলে এখানে কার্যর জায়গায় যদি আমরা গতিশক্তি লিখি, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো d/dt, যেখানে ইটা কি গতিশক্তি। আচ্ছা দেখো ভি দেওয়া আছে v², তাহলে এখান থেকে গতিশক্তিও আমরা ক্যালকুলেশন করতে পারবো। পি এটার সমান d/dt, দেখো ই যদি গতিশক্তি হয় তার রাশিমালা আমরা জানি 12 mv², ঠিক আছে। এবার যদি v² এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে d/dt ইন্টু এটা দেখো 12 ইন্টু mv² এর ভ্যালু কত আছে, k² r² ইন্টু কত, t²। আচ্ছা, পি সমান এবার দেখো তাহলে কি আসছে, 1/2 mk² r², এগুলো সব ধ্রুবক চলে আসলো। আর t²কে টি এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে এটা কত আসবে, 2t আসবে।
তাহলে দেখো 2 কেটে গেল, তাহলে পি সমান কি আসছে এম ইন্টু কে স্কোয়ার আর স্কোয়ার ইন্টু কত টি। তাহলে দেখো এটাই কি আসছে ওই যে বস্তু কণা, সেই বস্তু কণাটার কি ক্ষমতা রাশিমালা। তাহলে দেখো কী এসেছে এম কে স্কোয়ার আর স্কোয়ার টি। তাহলে এম কে স্কোয়ার আর স্কোয়ার টি, তার মানে অপশান এটা হবে তোমার সঠিক উত্তর। ভালো করে মনে রাখবে যে কার্য আর গতিশক্তি কী হয় সমান হয়, বা গতিশক্তিও কি কার্যই। আমরা জানি গতিশক্তি শক্তি কাকে বলে, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। আর শক্তি তার মানে কার্যের সঙ্গে কি সমান হবে, আমরা সেখানে দেখেছি শক্তির একক এবং মাত্রা কার্যের একক এবং মাত্রার সঙ্গে কি হয় অভিন্ন হয়। আচ্ছা, এবার 23 নম্বরে যে প্রবলেমটা আছে দেখো কি বলেছে, একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর ঘুরছে, তার বেগের মান বৃদ্ধির হার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে এক পাক ঘোরার শেষে তার দ্রুতি কত হবে। তবে এখানে প্রারম্ভিক বেগ বলে দিয়েছে কত 0। আচ্ছা, ব্যাসার্ধ বলে দিয়েছে বৃত্তপথের, তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ আর এটা সমান কত 2 মিটার, 2 মিটার। আর আরেকটা দেখো ত্বরণ বলে দিয়েছে বেগ বৃদ্ধির হার, সেটাকে আমরা জানি কি বলে ত্বরণ বলে, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কিছু বলা আছে, আর কিছু বলা নেই। আর একটা দেখো ব্র্যাকেটে দেওয়া আছে প্রাথমিক বেগ 0, তার মানে ইউ এর ভ্যালু কত 0, আর আমাদেরকে কি তার শেষে তার দ্রুতি কত হয়, মানে অন্তিম বেগ। বেগ না এখানে দ্রুতি, আমরা জানি বেগ হলে কি হবে শূন্যই হয়ে যাবে, কারণ বৃত্তাকার পথে যদি ঘোরে তাহলে সরণ শূন্য হয়, তাহলে বেগও শূন্য হবে। আচ্ছা, এইবার তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, এখানে কি কি ক্যালকুলেশন করতে হলে যে এক পাক ঘোরার শেষে তার দ্রুতি কত হবে। আচ্ছা, তাহলে ভিটা ক্যালকুলেশন করতে হবে, ইউ দেওয়া আছে। আচ্ছা, সরণ আমরা যদি ক্যালকুলেশন করে নিই, দেখো এই ফর্মুলা যদি আমরা ইউজ করি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা একটা সূত্র জানি আমরা, ওই সূত্রটা কি করব অ্যাপ্লাই করব। দেখো এখানে এসটা কি, এসটা হচ্ছে সরণ, আমরা জানি যেহেতু এখানে দ্রুতি বলেছে তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে। তাহলে এখানে দেখো এক পাক যদি ঘোরে তাহলে অতিক্রান্ত দূরত্ব এস, এটার সমান দেখো হবে 2 পাই ইন্টু তার ব্যাসার্ধ। তাহলে 2 পাই ইন্টু ব্যাসার্ধর ভ্যালু কত দেওয়া আছে 2। এবার এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, অন্তিম গতিবেগ তাহলে ভি স্কোয়ার, এটা আমরা নির্ণয় করব। প্রাথমিক বেগের ভ্যালু 0, তাহলে 0 স্কোয়ার 2 ইন্টু এর ভ্যালু দেখো কত আছে 2, আর এস এর ভ্যালু হচ্ছে 2 পাই ইন্টু কত 2। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2 দুগুণে 4, 4 4 16, 16 পাই। তাহলে ভি সমান কী হবে 16, আর 16 পাই তার কি রুট, তাহলে 16 রুট করলে কত 4, আর এখানে দেখো রুট পাই এটা থাকলো। তাহলে তার অন্তিম গতিবেগ বা গতিবেগ না এটা দ্রুতি, সেই দ্রুতির মান যেটা সে মানটা কত আসবে দেখো 4 রুট পাই। অপশান বিটা হচ্ছে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এরপরে 24 নম্বরে যে কোশ্চেনটা আছে, 23 নম্বরেরটা হলো, এবার 24 নম্বরেরটা দেখো কি বলেছে। আছে একটি কণা সরলরেখা বরাবর এমনভাবে গতিশীল যে তার সরণ কি বলেছে এক্স ও ত্বরণ পরস্পরের সমানুপাতিক। তাহলে কণাটির গতিশক্তি বৃদ্ধি ড্যাশের সঙ্গে সমানুপাতিক হবে। দেখো গতিশক্তি বৃদ্ধি, আচ্ছা গতিশক্তি বৃদ্ধি এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। দেখো আমরা একটা পড়েছিলাম থিওরি বা থিওরেম, সেটা হচ্ছে কার্যশক্তি বা ওয়ার্ক এনার্জি থিওরেম বা কার্যশক্তি উপপাদ্য। দেখো আমরা জানি গতিশক্তি বৃদ্ধি কৃতকার্যের সঙ্গে কি হয় সমানুপাতিক হয়, গতিশক্তি বৃদ্ধি কৃতকার্যের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে দেখো গতিশক্তি বৃদ্ধি এটার সমান আমরা কি জানি কৃতকার্য, ঠিক আছে। তাহলে গতিশক্তি বৃদ্ধিটাকে আমরা কি কৃতকার্যটা ক্যালকুলেশন করব, তাহলেই হয়ে যাবে।
এবার এখানে যেটা বলা আছে সরণ ত্বরণের সমানুপাতিক, অর্থাৎ সরণ এক্স আর ত্বরণ যদি এ হয় তাহলে তার সঙ্গে কি সমানুপাতিক। তাহলে এক্স সমানুপাতিক এ, তাহলে এখান থেকে দেখো এক্স এটা সমান আমরা লিখতে পারবো কে ইন্টু এ, আর কৃতকার্য সমান আমরা কি জানি বল ইন্টু সরণ। আচ্ছা এখানে এক্স আছে তাহলে এটাকে এক্স ধরে নিচ্ছি, কৃতকার্য মানে কি বল ইন্টু সরণ। এবার বল এফ যেটা সেই এফ সমান আবার আমরা কি জানি এম এ ইন্টু এখানে কত এক্স। আচ্ছা এখান থেকে যদি আমরা এ এর ভ্যালু বার করি এটা দেখো কি আসবে এক্স বাই কে, এই এর ভ্যালুটা কি আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো এটা সমান কি আসছে এম এর জায়গায় কত এক্স বাই কত কে ইন্টু এখানে এক্স, তাহলে এটা সমান কি আসছে এম বাই কে ইন্টু দেখো এক্স স্কোয়ার। তাহলে এটা কি গতিশক্তি বৃদ্ধি। এবার দেখো আমরা জানি কোনো একটা বস্তুর ভর কী রাশি হয়, ধ্রুবক রাশি হয়, কেটাও এখানে কি ধ্রুবক। তাহলে এখানে থেকে আমরা বলতে পারবো যে গতিশক্তি বৃদ্ধি, তাহলে দেখো গতিশক্তি বৃদ্ধি এটা সমানুপাতিক কি এক্স স্কোয়ার। তাহলে কণাটার গতিশক্তি বৃদ্ধি এক্স স্কোয়ারের সঙ্গে কি সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ দেখো অপশান এটা, তাহলে এখানে কি হবে উত্তর হবে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এটা মনে রাখবে যে গতিশক্তি বৃদ্ধি কৃতকার্যের সঙ্গে কি হবে সমানুপাতিক হবে বা সমান হবে। আচ্ছা তারপরে যে কোশ্চেনটা দিয়েছে দেখো 25 নাম্বার কি আছে, একটি বস্তু সরলরৈখিক পথে একটি মেশিনের দ্বারা চলছে, মেশিনটির ক্ষমতা টি টু দি পাওয়ার এন এর সঙ্গে সমানুপাতিক, টি সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব ড্যাশের সঙ্গে সমানুপাতিক হবে। আচ্ছা দেওয়া আছে কি ক্ষমতা টি টু দি পাওয়ার এন এর সঙ্গে সমানুপাতিক। আচ্ছা তাহলে পি এটা সমানুপাতিক টি টু দি পাওয়ার এন, এটা দেওয়া আছে আর আমাদেরকে কি অতিক্রান্ত দূরত্ব এসটা নির্ণয় করতে হবে। দেখো এইরকম টাইপের প্রবলেম আমি এর আগেও করে দিয়েছি, সেগুলো একটু আলাদা ছিল। দেখো এটাকে কিভাবে করবে, প্রথমে দেখো পি এটা সমান একটা ধ্রুবক কে ইন্টু টি টু দি পাওয়ার এন, এটাকে আমরা লিখলাম। আচ্ছা পিটা কি ক্ষমতা, দেখো ক্ষমতা এটা সমান কার্যবাহী সময় হয়, আবার বল ইন্টু বেগও হয়, তাহলে এটাকে আমরা এই ফর্মুলা দিয়ে লিখছি। তাহলে কে ইন্টু টি টু দি পাওয়ার কত এন। এবার দেখো বল এফ, এফ মানে আবার কী হয় এম এ হয়, এম ইন্টু এ মানে আবার কি হয় দেখো ডিভি বাই কত ডিটি ইন্টু এখানে দেখো কি আছে ভি আছে, এটা সমান কে ইন্টু টি টু দি পাওয়ার এন, এটা লেখা যাবে। আচ্ছা এইবার এখানে দেখো এই ভিটাকে আমরা আগে লিখছি, তাহলে ভি ডিভি এটা সমান আমরা লিখতে পারবো কে এমটাকে নিচে নামিয়ে দিলাম ইন্টু এখানে দেখো টি টু দি পাওয়ারে এন ইন্টু কত ডিটি, এটা লেখা যাবে। এবার যদি আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি আসবে, তাহলে এটা দেখো ইন্টিগ্রেশন করলে হবে ভি স্কোয়ার বাই কত 2, আর এখানে দেখো কে বাই এমটা থাকলো, এটার ইন্টিগ্রেশন করলে হবে টি টু দি পাওয়ারে এন প্লাস 1 বাই কত এন প্লাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ভি স্কোয়ার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কি আসবে 2k বাই এম ইন্টু এন প্লাস 1 ইন্টু এখানে টি এর পাওয়ারে কত এন প্লাস 1। তাহলে এখান থেকে যদি আমরা ভি ক্যালকুলেশন করি তাহলে এটার সমান দেখো আসবে রুট ওভার অফ 2k বাই এম ইন্টু এন প্লাস 1 ইন্টু এটা দেখো রুট এইটা আসবে, রুট মানে দেখো আমরা আবার জানি পাওয়ারে কী হয় হাফ হয়, তাহলে এটাকে এইভাবে লিখছি এন প্লাস 1 বাই কত 2, এটা আসলো। দেখো ভেলোসিটি পেয়েছে, আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা ভি মানে আবার আমরা জানি ডিএস বাই কত ডিটি, তাহলে এটার সমান দেখো রুট ওভার অফ 2k বাই এম ইন্টু এন প্লাস 1 ইন্টু টি টু দি পাওয়ারে কত এন প্লাস 1 বাই কত 2। আচ্ছা এবার আমরা ডিএস সমান লিখবো, দেখো ডিএস সমান, আচ্ছা এটা একটা দেখো টোটাল যেটা এসছে ধ্রুবক, এটাকে আমরা অন্য একটা ধ্রুবক ধরে নিচ্ছি কত কে ড্যাশ, তাহলে কে ড্যাশ ইন্টু
টি টু দি পাওয়ারে এন প্লাস ওয়ান বাই টু ইন্টু এখানে এটাকে কি লিখে দিলাম ডিটি। এবার এখানে আবার যদি আমরা দুই দিকে কি করি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, ডিএস এর ইন্টিগ্রেশন করলে কি হয় ইএস, এটা দেখো এইদিকে কে ড্যাশ থাকলো, এটার ইন্টিগ্রেশন করলে হবে টি টু দি পাওয়ারে এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই নিচে কত এন প্লাস ওয়ান বাই টু প্লাস কত ওয়ান, ঠিক আছে। আচ্ছা এস এটা সমান তাহলে কী আসছে দেখো কে ড্যাশটা ধ্রুবক, এই রাশিটা ধ্রুবক, তাহলে এটাকে নতুন আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি কত কে ড্যাশ, এই কে ডবল ড্যাশ। আর এটা যদি তুমি করো তাহলে দেখো কি আসবে এন প্লাস ওয়ান প্লাস টু বাই কত টু, দেখো ওয়ান প্লাস টু মানে কত থ্রি, তাহলে এস এটা সমান কি আসছে কে ডবল ড্যাশ ইন্টু টি টু দি পাওয়ারে এন প্লাস থ্রি বাই কত টু। তাহলে যেহেতু কে ডবল ড্যাশটা ধ্রুবক তাহলে এস সমানুপাতিক টি টু দি পাওয়ারে এন প্লাস থ্রি বাই কত টু, তাহলে এটাই হবে সঠিক উত্তর। অর্থাৎ ওই বস্তুকণাটার অতিক্রান্ত দূরত্ব টি টু দি পাওয়ারে দেখো কি আছে এন প্লাস টু বাই টু তার সঙ্গে সমানুপাতিক, তাহলে টি টু দি পাওয়ারে এন প্লাস আচ্ছা এন প্লাস থ্রি বাই টু এটা আছে, দেখো এটাই এসেছে তাই না। তাহলে এস সমানুপাতিক টি টু দি পাওয়ারে এন প্লাস থ্রি বাই টু এর সঙ্গে কী হবে সমানুপাতিক হবে। আচ্ছা এরপরে 26 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখব। কি বলেছে একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ হয় 100 জুল। যদি স্প্রিংটিকে আরও 2 সেন্টিমিটার প্রসারিত করা হয় তাহলে বর্ধিত স্থিতিশক্তির পরিমাণ কত হবে। আচ্ছা দেখো আমরা জানি কোনো একটা স্প্রিংয়ে সঞ্চিত যে স্থিতিশক্তি তার রাশিমালা হয় ইউ এটা সমান হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা প্রথমে যে সঞ্চিত স্থিতিশক্তি সেটাকে আমরা ধরে নিচ্ছি কত ইউ ওয়ান, তাহলে ইউ ওয়ানের ভ্যালু কত আসবে হাফ ইন্টু কে ইন্টু এক্স ওয়ানের স্কোয়ার। প্রথমে ওটার বৃদ্ধিটা দেখো বলে দিয়েছে 2 সেন্টিমিটার, তাহলে 2-এর স্কোয়ার হয়ে গেল। আর এটার যে ভ্যালু সেটা ভ্যালুটা বলে দিয়েছে দেখো কত 100, তাহলে 100 এটা সমান 1/2 কে ইন্টু কত 4। আচ্ছা এটা যদি কাটি তাহলে এটা 2, তাহলে এখান থেকে দেখো কে সমান কত হবে, কে সমান কত আসছে 50, তাহলে কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম প্রথম যেটা দেওয়া আছে। আচ্ছা যদি স্প্রিংটাকে আরও 2 সেন্টিমিটার প্রসারিত করা হয় তাহলে দেখো প্রথমে 2 পরে 2 মোট স্প্রিংয়ের প্রসারণ হলো কত 4, তাহলে আমরা ধরে নিচ্ছি 4 সেন্টিমিটার প্রসারিত করতে যে শক্তি স্থিতিশক্তি সেটা বা 4 সেন্টিমিটার প্রসারিত করলে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি কত U2, তাহলে U2 সমান আমরা লিখতে পারবো হাফ ইন্টু কে ইন্টু 4 তার স্কোয়ার। এবার আমরা ভ্যালুটা বসাই 1/2 কে এর ভ্যালু দেখো কত 50 আর এটা মানে কত 16, এটা কাটলে কত 8, তার মানে 8 ইন্টু 50 মানে কত 400। তাহলে মোট 4 সেন্টিমিটার প্রসারিত করতে বা 4 সেন্টিমিটার যদি আমরা প্রসারিত করি তাহলে সঞ্চিত শক্তি কত আসছে 400 জুল। তার মধ্যে প্রথম 2 সেন্টিমিটার প্রসারিত করতে সঞ্চিত শক্তি কত ছিল 100 জুল। তাহলে পরের 2 সেন্টিমিটার প্রসারণের জন্য যে শক্তিটা আসবে বা শক্তিটা সঞ্চিত হবে সেটা কথা হবে নিশ্চয় 400 মাইনাস 100 জুল। তাহলে পরে 2 সেন্টিমিটার প্রসারিত করতে সঞ্চিত শক্তি এটা সমান দেখো 400 মাইনাস 100 সমান কত 300 জুল। এটা হবে সঠিক উত্তর 300। দেখো হ্যাঁ, তাহলে অপশান বিটা সঠিক উত্তর, বোঝা গেল। আচ্ছা এরপরে 27 নম্বরের যে প্রবলেমটা আছে কি বলেছে এম ভর বিশিষ্ট এবং এল দৈর্ঘ্য সম্পন্ন একটি দণ্ড একটি উলম্ব দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড় করিয়ে রাখা আছে, এই অবস্থানে দণ্ডটির স্থিতিশক্তি হবে। আচ্ছা দৈর্ঘ্যটা বলে দিয়েছে এল, তাই তো। আচ্ছা এটা একটা ধরো দেওয়াল আর এইভাবে দাঁড় করানো আছে,
তাহলে দণ্ডটা কি বলেছে, দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে, তার মানে এই যে কোণ, এই কোণটা কত, 60 ডিগ্রি। দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড় করিয়ে রাখা আছে। আর দণ্ডটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে কত, এল। দেখো আমরা জানি এর সমস্ত যে ভর, এই সমস্ত যে ওজন তার মিডিল বিন্দু দিয়ে কাজ করবে, এটা হচ্ছে কত, mg। বোঝা গেল? দণ্ডটার দেখো m ভর বিশিষ্ট এবং l দৈর্ঘ্য সম্পন্ন একটি দণ্ড একটি উলম্ব দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড় করিয়ে রাখা আছে। তাহলে সঞ্চিত কি বলেছে, স্থিতিশক্তি। দেখো স্থিতিশক্তি, এটার ফর্মুলা কি আমরা জানি, m ইন্টু জি ইন্টু কত, এইচ, এটা ফর্মুলা। আচ্ছা, এখানে এই যে বস্তুটা তার যে ওজন, সেই ওজনটা দেখো মিডিল বিন্দু দিয়ে কাজ করবে, তাই না? তাহলে এখানে এইচের যে ভ্যালু সেটা দেখো ওর কী হবে, অর্ধেক হবে। আর এখানে দেখো ওর ওজন যেটা, সেটা L/2 দিয়ে কি কাজ করবে, ঠিক আছে? তাহলে L/2 দিয়ে যদি কাজ করে, তাহলে এর সঞ্চিত স্থিতিশক্তির যে রাশিমালা, সেই রাশিমালাটা দেখো আমরা এইভাবে লিখতে পারবো। আচ্ছা, আর একটাও আমরা যদি উচ্চতাটা ক্যালকুলেশন করি, তাহলে উচ্চতার একটা দেখো ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি আমরা বসাবো। ডাইরেক্ট ফর্মুলা দিয়েও এটা কিন্তু ক্যালকুলেশন করা যায়। সেই ফর্মুলাটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে দেখো এভাবে চলে আসবে। তার যে এর যে ওজন, সেই ওজনটা দেখো mg বাই কত, 2। আর এর যদি আমরা উচ্চতাটা দেখি, তাহলে অর্ধেক হবে, ঠিক আছে? এই উচ্চতাটা যদি আমরা ধরো এইচ ধরে নিই, এই অ্যাঙ্গেলটা 60, তার মানে দেখো এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এর ক্ষেত্রে যদি আমরা cos থিটা ক্যালকুলেশন করি, তাহলে cos 60 ডিগ্রি। cos মানে আমরা কি জানি, ভূমি বাইকে অতিভুজ। এখানে ভূমিকোণটা এইচ বাই দেখো অতিভুজ যেটা, সেই অতিভুজটা কত আসবে, এল, ঠিক আছে? আমরা জানি cos 60 ডিগ্রির ভ্যালু কত হয়, হাফ। তাহলে এটা দেখো কি আসছে, হাফ। আর হাফ সমান দেখো এটা এইচ বাই কত, এল। তাহলে এইচের ভ্যালু কত আসছে, এল বাই কত, 2, ঠিক আছে? আচ্ছা, এখানে এই ফর্মুলায় বসায় স্থিতিশক্তি, এটার ফর্মুলা mg ইন্টু কত, এই উচ্চতাটা, এটা দেখো আলটিমেট কত আসবে, h/2 আসবে। টোটালটা কত, এইচ। তাহলে ওজনটা যেহেতু মিডিল বিন্দুতে আছে, তাহলে h/2। দেখো এইচের ভ্যালু কত, L/2। তাহলে আচ্ছা, এইচের ভ্যালুটা আমরা বসিয়ে দিই। তাহলে এটা এখানে হাফ থাকলো, এইচের ভ্যালু কত, L/2। তাহলে আলটিমেট এটা কত আসছে, mg ইন্টু এল বাই কত, 4, বা mgl বাই কত, 4। দেখো আমরা এই ফর্মুলাটা জানি যে কোনো বস্তুর সঞ্চিত শক্তি ইউ সমান কি হয়, mg ইন্টু এইচ। mg মানে ওর ওজন, আর এইচটা হচ্ছে মাটি থেকে ওই ওজনটা বা ভরটাকে আমরা যতটা পরিমাণে কি উপরে রেখেছি বা যতটা পরিমাণে কি তুলেছি। এখানে দেখো যেহেতু টোটাল উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিয়েছি, আর এর ভর কেন্দ্রটা মিডিলে থাকবে, তার মানে দেখো h/2 হাইটে থাকবে। আর এইচের ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো এটা পাবো L/2। যে জাস্ট এইচের ভ্যালুটাকে আমরা ওখানে বসিয়ে দিয়েছি। তাহলে mgl বাই কত, 4। তাহলে mgl বাই 4, তার মানে দেখো অপশান ডিতে আছে। তাহলে অপশান ডিটা হবে তোমার সঠিক উত্তর। বোঝা গেল? 27 হলো। আচ্ছা, এবার 28। আচ্ছা, 28 নম্বরেরটা দেখো, একটা লেখচিত্র অঙ্কন করতে বলেছে। কি বলেছে, মূলবিন্দুতে অবস্থিত একটি কণার ওপর প্রযুক্ত বল F সমান কত, kx। সমীকরণ মেনে চলে যেখানে k একটি ধনাত্মক ধ্রুবক এবং x হলো মূলবিন্দু থেকে কণার দূরত্ব, তাই তো? এগুলো দেওয়া আছে। যদি u0 = 0 হয়, u0 মানে দেখো যখন x এর ভ্যালু 0, তখন স্থিতিশক্তির ভ্যালু কত, 0। তবে ux মানে স্থিতিশক্তি আর x, তার মধ্যে যে লেখচিত্র, সেই লেখচিত্রটা কীরকম হবে সেটা আমাদেরকে কি ক্যালকুলেশান করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো এটা কি দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে।
তাহলে ফোর্স যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে কি আমরা স্থিতিশক্তি কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। তাহলে সেই স্থিতিশক্তিটা দেখো এবার আমরা একটু ক্যালকুলেশন করব। কোশ্চেন নাম্বার 28, তাহলে দেওয়া আছে কি এফ সমান কত কে এক্স। তাহলে এখান থেকে কি আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে পারবো। দেখো ওয়ার্ক ডান ডাব্লু, তার মানে এখানে দেখো এফ যেটা সেটা এক্সের উপর নির্ভর করছে, অর্থাৎ ফোর্স যেটা সেটা একটা ভেরিয়েবল ফোর্স বা পরিবর্তনশীল বল। আর পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা কৃতকার্য কি জানি, এক্স আই থেকে এক্স এফ ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এবার এখানে দেখো 0 থেকে বলেছে, তাহলে 0 থেকে এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, এটা দেখো এফ ইন্টু কত ডিএক্স। এটা যদি আমরা বসাই 0 টু এক্স, এফের জায়গায় কত কে ইন্টু এক্স ইন্টু কত ডিএক্স। আচ্ছা এটা যদি আমরা দেখি তাহলে ডাব্লু এটার সমান কি আসবে, কে ইন্টু এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করলে কত এক্স স্কোয়ার বাই কত 2, আর লিমিটটা দেখো কি আছে, লিমিটটা 0 থেকে এক্সই আছে। তাহলে 0 থেকে যদি এক্স থাকে, 0 থেকে এক্স, তাহলে এটা দেখো 1/2 কে এক্স স্কোয়ার এটা আসছে। ইউ এর ভ্যালু কত আসছে, কে এক্স স্কোয়ার বাই কত 2। এবার আমরা কি তার পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন করব। দেখো আমরা জানি ডাব্লু এটা সমান কি হয় মাইনাস ইউ, অর্থাৎ কৃতকার্য স্থিতিশক্তির পরিবর্তন বা স্থিতিশক্তির নেগেটিভের সঙ্গে কি হয় ইকুয়াল হয়। আচ্ছা এইবার এখান থেকে দেখো কে ডাব্লুর ভ্যালু পেয়েছি, তাহলে ইউ এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস ডাব্লু মানে মাইনাস 1/2 কে ইন্টু কত এক্স স্কোয়ার এটা আসছে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার ক্যালকুলেশন করি তাহলে মাইনাস 2 ইউ বাই কত কে। দেখো এখানে আমাদের লেখচিত্রটা করতে হবে কার সঙ্গে কার, এক্সের সঙ্গে ইউ এর। তাহলে দেখো এই আমরা একটা সমীকরণ জানি, তোমার অধিবৃত্তের যে সমীকরণ সেই সমীকরণ হয় এক্স স্কোয়ার সমান 4ay, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। তো এখানে আমরা এক্সের যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটা দেখো অনেকটা ওই রকম, এখানে মাইনাস এই যে 4a আছে সেই 4-এর জায়গায় কত আছে 2k আছে, আর এটা ইউ আছে। দেখো ওয়াই অক্ষ বরাবর এখানে কাকে নেওয়া হয়েছে ইউকে, আর এখানে ওয়াইয়ের জায়গায় কী আছে তাহলে ইউ আছে। তাহলে যেহেতু এটা একটা অধিবৃত্তের সমীকরণ, তাহলে ইউ আর এক্স তার মধ্যে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি তাহলে সেটা অবশ্যই কী হবে, একটা অধিবৃত্তের সমীকরণ হবে। তাহলে দেখো অধিবৃত্ত যদি হয় তার মানে দেখো এই যে সি অপশান, সেই সি অপশানটা তোমার কি হবে, সঠিক উত্তর হবে। কারণ এখানে ইউ যেটা সেটা দেখো উপরের দিকে আছে আর এক্স যেটা সেটা এই দিকে, তাহলে এটা হচ্ছে কার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। তাহলে যেহেতু এটা অধিবৃত্তের সমীকরণ তাহলে এটার সঠিক উত্তর হবে কোনটা, অপশান সিটা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, ভালো করে মনে রাখবে। স্থিতিশক্তির সঙ্গে যদি এক্সের একটা লেখচিত্র আসে সেই লেখচিত্রটা কী হবে, অধিবৃত্ত আকারের হবে। তাহলে এটা দেখো অধিবৃত্তের সমীকরণ যেহেতু আমরা পাচ্ছি ওই জন্য অধিবৃত্তাকার হলো। আচ্ছা এইবার আমরা 29 নম্বরে যে এমসিকিউটা আছে সেটা দেখব। কি বলেছে, কোনো একটি অক্ষের সাপেক্ষে একটি বস্তুর জাড্যভ্রামক 1.2 কেজি মিটার স্কোয়ার। আচ্ছা জাড্যভ্রামক মানে আমরা জানি আই, তাহলে আয়ের ভ্যালুটা দিয়েছে ওটা লিখে রেখে 1.2 কেজি মিটার স্কোয়ার। স্থির অবস্থা থেকে বস্তুটির ওপর 1500 জুল ঘূর্ণন গতিশক্তি উৎপন্ন করতে গেলে কতক্ষণ ধরে বস্তুটিকে ওই অক্ষের সাপেক্ষে 25 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ প্রয়োগ করা হবে। আচ্ছা এখানে দেখো ঘূর্ণন গতিশক্তি বলেছে, তাহলে ঘূর্ণন গতিশক্তিকে আমরা কে ধরে নিচ্ছি, কে তার ভ্যালু দেখো কত বলে দিয়েছে 1500 জুল, আর একটা কৌণিক ত্বরণ আলফা বলে দিয়েছে, আলফা সমান হচ্ছে কত 25 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আর একটা দেখো স্থির অবস্থায় থেকে যাত্রা শুরু করেছে, তার মানে তার যদি প্রাথমিক কৌণিক ত্বরণ আমরা ধরে প্রাথমিক কৌণিক বেগ ধরে নিই ω1, তার ভ্যালু কত হবে 0 হবে। আর আমাদেরকে কি সময় ক্যালকুলেশন করতে বলেছে। আচ্ছা ω1 দেওয়া আছে, আলফা দেওয়া আছে, কে দেওয়া আছে, আই দেওয়া আছে। আচ্ছা যদি ধরো আমরা
ওমেগা 2 ক্যালকুলেশন করতে পারি। দিয়ে একটা দেখো আমরা এরকম ফর্মুলা জানি, ওমেগা 2 সমান ওমেগা 1 প্লাস কত আলফা ইন্টু টি, তাই না? এবার দেখো আলফাও দেওয়া আছে, ওমেগা 1ও দেওয়া আছে 0, তাহলে ওমেগা 2 যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে এখান থেকে টি পেয়ে যাব। এবার ওমেগা 2 কি কীভাবে ক্যালকুলেশন করব, দেখো এখানে আবর্ত গতিশক্তি দেওয়া আছে। আবর্ত গতিশক্তি কে, এটা সমান আমরা ফর্মুলা কি জানি, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এখানে হাফ আই ওমেগা, এখানে বলতে ওমেগা 2, তাহলে ওমেগা 2 স্কোয়ার হয়ে গেল। দেখো এত ঘূর্ণন গতিশক্তি উৎপন্ন করতে, তার মানে এটা ফাইনাল ঘূর্ণন গতিশক্তি, তার মানে ফাইনাল কৌণিক গতিবেগ হবে। কে এর ভ্যালু এখানে দেখো বলে দিয়েছে কত 1500, এটা সমান হাফ ইন্টু আয়ের ভ্যালু কত আছে 1.2 ইন্টু এখানে ওমেগা 2 তার স্কোয়ার। তাহলে দেখো ওমেগা 2 তার স্কোয়ার এটা সমান যদি আমরা দেখি তাহলে দেখো 1500 ইন্টু এটা দেখো 2টা এইদিকে চলে আসলো, বাই নিচে কত 1.2। আচ্ছা এটা যদি দশমিকটা তুলে দিই তাহলে এখানে কত হচ্ছে 10, তাই তো? তাহলে এটা যদি আমরা কাটি তাহলে এটা দেখো 6, আচ্ছা এটা 6কে যদি 2 দিয়ে কাটি 3, 2 দিয়ে কাটলে এটা কত 5, তাহলে 1500কে 3 দিয়ে কাটলে কত 500। তাহলে দেখো ওমেগা 2 তার স্কোয়ার, তাহলে 500 ইন্টু 5 মানে কত 2500। তাহলে ওমেগা 2 স্কোয়ারের ভ্যালু কত আসছে 2500। তাহলে ওমেগা 2 যেটা তার ভ্যালু দেখো কত আসবে 50। ওমেগা 2-র ভ্যালু আমরা পেয়ে গেলাম। এই ফর্মুলায় যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখো 50 এটা সমান এটা 0 প্লাস আলফা, আলফার ভ্যালু কত 25 ইন্টু এখানে কত টি, তাহলে টি সমান নিশ্চয়ই কত হবে 50/25। তাহলে এটা সমান কত 2, আর সময় রাখো কি সেকেন্ড। তাহলে টি এর যে ভ্যালু সেটা কত আসছে 2 সেকেন্ড। তাহলে দেখো অপশান এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। আচ্ছা তারপরে যে কোশ্চেনটা বলেছে দেখো 30 নম্বরের, এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। একটি কণা সমষ্টির ভরকেন্দ্র প্রদত্ত কোণটির উপর নির্ভর করে না। আচ্ছা কণাগুলির ভর, কণাগুলির উপর প্রযুক্ত বল, কণাগুলির অবস্থান, কণাগুলির আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা দেখো কণাগুলির ভরের উপরে আমরা জানি দেখো নির্ভর করে, কারণ আমরা ভরকেন্দ্রের সমীকরণ যদি দেখি তাহলে ভরকেন্দ্রের সমীকরণ আমরা পেয়েছিলাম xcm, এটা সমান ছিল m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 এরকম ডট 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 চলবে, বাই নিচে m1 প্লাস m2 প্লাস m3 এইগুলো। আচ্ছা m1 m2 এগুলো হচ্ছে ভর, আর x1 x2 এগুলো হচ্ছে কি তার অবস্থান ভেক্টর বা তার দূরত্ব। তার মানে ভরের উপর নির্ভর করছে, দূরত্বের উপর নির্ভর করছে। আবার কণাগুলো দেখো আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব মানে তার ঘনত্ব। দেখো কোনো একটা বস্তুর ঘনত্ব যত বেশি হবে তার ভর তত বেশি হবে। তাহলে দেখো আলটিমেটলি এই ভর যেটা সেটা কিন্তু তার ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের উপর কি নির্ভরশীল। তার মানে আপেক্ষিক গুরুত্বের উপরেও কি নির্ভরশীল হবে, কিন্তু বাইরে থেকে যে বলটা প্রযুক্ত হয় সেই প্রযুক্ত বলের উপরে কিন্তু নির্ভরশীল না। কণাগুলির উপর প্রযুক্ত বলের উপর কিন্তু তোমার তার যে সেন্টার অফ মাস সেটা নির্ভর করে না। এটা সঠিক উত্তর হবে অপশান বি। আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 31 নম্বরে যে কোশ্চেনটা আছে কি বলেছে, প্রারম্ভিক অবস্থায় দুটি কণা স্থির ছিল, অভ্যন্তরীণ আকর্ষণ বলে এরা পরস্পরের দিকে চলতে শুরু করলো। কোনো একটি সময়ে এদের বেগ ভি ও টু ভি হলে ওই সময়ে কণাদ্বয়ের ভরকেন্দ্রের বেগ কত হবে। দেখো এর আগে আমরা পড়েছি, এখানে দেখো প্রারম্ভিক অবস্থায় কণা দুটি কি স্থির ছিল, তার মানে তার ভরকেন্দ্র যেটা ওই বস্তু সংস্থার সেটাও কি স্থির। অভ্যন্তরীণ আকর্ষণ বলে এরা পরস্পর, তার মানে তাদের মধ্যে
যে আকর্ষণ বল কাজ করছে সেই আকর্ষণ বলের জন্য ওরা একে অপরের দিকে আসছে, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। আর আমরা থিওরিতে পড়েছি যে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে কোনো একটা বস্তুর ভরকেন্দ্রের যে ভরবেগ সেটা কী হয়, ধ্রুবক থাকে। আর ভরকেন্দ্রের ভরবেগ ধ্রুবক থাকা মানে তার ভরকেন্দ্রের যে বেগ সেটা কি ধ্রুবক থাকে। কারণ দেখো ভর এমনি ধ্রুবক, তাহলে ভরবেগ ধ্রুবক মানে বেগটাও কী হবে, ধ্রুবক হবে, তাই তো। এইবার এখানে দেখো প্রথমে কি ছিল, স্থির ছিল, তাহলে অন্তিম অবস্থায়ও কী হবে, স্থির থাকবে। যেহেতু এখানে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তার মানে কণাটির বেগ হবে, তার মানে বেগ থাকবে না, অ্যাকচুয়ালি তার বেগ তাহলে কী হবে, 0 হবে। এটা হবে উত্তর। এবার দেখো ওইটার অপশান কোনোটাই নেই, আবার আরেকটা কী আছে, কোনোটিই নয়। তাহলে দেখো এখানে উত্তর কোনটা হবে, কোনোটিই নয়। তাহলে অ্যাকচুয়ালি ওর ভরকেন্দ্রের ভরবেগ কত হবে, 0। যেহেতু অপশানে নেই তাহলে উত্তর কোনটা হবে, কোনোটিই নয়। আচ্ছা তারপরেরটা দেখো আছে 32, সেটা কি বলেছে, বলেছে মূলবিন্দুর সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে পি ও কিউ, এদের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর হলো। আচ্ছা ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর যদি আমরা RCM ধরে নিই তাহলে এটার ফর্মুলা দেখো M1 R1, R1-এর জায়গায় দেখো এখানে কি পি ভেক্টর, আর এটা দেখো M2 ইন্টু কত আছে Q2 ভেক্টর, বাই কত হবে M1 প্লাস M2। এবার কোশ্চেনে দেখো ভর দুটোকে কি সমান বলে দিয়েছে, তাহলে M1 আর M2 দুটোকে M ধরে নাও, তাহলে উপর থেকে Mটা কমন নিয়ে নাও, তাহলে পি ভেক্টর প্লাস কত কিউ ভেক্টর, আর নিচে এটা কত হয়ে গেল 2M, তাহলে এটা কেটে দাও, তাহলে কী আসছে পি প্লাস কিউ বাই কত 2। তাহলে এটা হচ্ছে উত্তর। তার মানে দেখো অপশান বিটা হচ্ছে সঠিক, বোঝা গেল। এরপরে 33 নম্বরে যেটা দেওয়া আছে দেখো, 33 নম্বরের অঙ্কটা রোটেশন অফ রিজিড বডির অঙ্ক। এটা আমি ওখানেও MCQতে করে দিয়েছি, তাও দেখে নাও আরেকবার। দেখো R এবং 4R ব্যাসার্ধ বিশিষ্ট দুটি লোহার চাকতির বেদ যথাক্রমে T এবং T/4, ওদের জড়তা ভ্রামক যথাক্রমে I1 I2 হলে, দেখো চাকতির জড়তা ভ্রামকের ফর্মুলা আমরা জানি I সমান 1/2 mr², এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এবার প্রথম চাকতিটার যে জড়তা ভ্রামক সেটাকে আমরা ধরে নিচ্ছি I1, তাহলে এটা সমান 1/2, তার ভরটাকে আমরা ধরে নিচ্ছি কত M1 ইন্টু তার ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধটা কত বলে দিয়েছে R, তাহলে R²। আর দ্বিতীয়টার জড়তা ভ্রামক এটাকে আমরা ধরে নিচ্ছি I2, তাহলে এটা সমান আসবে 1/2 ইন্টু M2 ইন্টু তার ব্যাসার্ধ কত 4R বলে দিয়েছে, তাই তো। তাহলে তার স্কোয়ার মানে 16R², এটা হবে। আচ্ছা প্রথমটার দেখো প্রথম চাকতির বেদ T, পরেরটার কত T/4, তাহলে প্রথম চাকতির যদি আমরা ভর নির্ণয় করি, ভর M1, দেখো ভর সমান আমরা কি জানি আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে এখানে আয়তন কি হবে, আয়তন প্রথম চাকতিটার, তাহলে দেখো ক্ষেত্রফল হবে πr² ইন্টু তার কি বেদটা বলে দিয়েছে, সে বেদটা কত T, তাহলে ইন্টু এখানে T হয়ে গেল, ইন্টু এখানে কি ঘনত্ব। দেখো এটা লেখা যাবে, আমরা জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যদি তার বেদ দিয়ে গুণ করি তাহলে আয়তন, আর আয়তনকে যদি ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে ভর। তাহলে দেখো এটা কি আসছে I1, এটা সমান 1/2 ইন্টু πr², আর এখানে একটা R² আছে, তাহলে একবারে এটাকে আমরা R⁴ করে দিলাম, ইন্টু এখানে দেখো T ইন্টু এখানে কত রো, এটা হলো এটা প্রথমটার জড়তা ভ্রামক। দ্বিতীয়টার ভর যদি আমরা নির্ণয় করি M2, তাহলে তার ক্ষেত্রফল কত হবে πr², আর এর ভ্যালু কত দেখো 4R, তাহলে এটা দেখো 16 কত হয়ে যাবে R² ইন্টু কি আছে তার বেদ, তার বেদটা দেখো বলে দিয়েছে কত T/4 আর ঘনত্ব রো, তাহলে এটা সমান কত আসবে πr² ইন্টু 4 ইন্টু T ইন্টু রো। এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে 1/2 M2-র জায়গায় কি আছে πr², আর এখানে একটা R আছে, তাহলে R⁴ কত 4 হয়ে গেল, আর এখানে দেখো 4 রো
ইন্টু এখানে কত টি, এটা টি, হ্যাঁ, প্লাস না। আর এখানে দেখো 8 স্কোয়ারটা এখানে গুণ করে দিয়েছি, তার মানে এখানে 16 পড়ে থাকলো। তাহলে এখানে 4 আর 16 গুণ করলে কত হয় 64। তাহলে 64 ইন্টু 1/2 পাই r⁴ রো ইন্টু টি, যেটার ভ্যালু দেখো কার সঙ্গে সমান, I1 এর সঙ্গে সমান। তাহলে আলটিমেট I2 যেটা, সেই I2 সমান কত আসছে 64 ইন্টু I1। দেখো এটা হবে সঠিক উত্তর, অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো আছে 34। কি আছে বলেছে, কোনো বস্তুর আবর্ত গতিশক্তি ও জড়তা ভ্রামক যথাক্রমে ই ও আই, বস্তুটির কৌণিক ভরবেগ এল হলে কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা, আবর্ত গতিশক্তি ই, তার রাশিমালা আমরা জানি 1/2 I ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখছি ই সমান 1/2, এটাকে লিখছি I স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার বাই নিচে একটা কত আই। তাহলে দেখো ই সমান 1/2 ইন্টু, আমরা দেখো কৌণিক ভরবেগ এল সমান কি জানি, আই ইন্টু ওমেগা জানি। তাহলে এটা দেখো আলটিমেট এল স্কোয়ার হচ্ছে, তাহলে এল স্কোয়ার বাই কত আই। তাহলে এখানে সব দেখো এল স্কোয়ার সমান দেওয়া আছে, তাহলে এল স্কোয়ার এটার সমান কি আছে 2 ই ইন্টু আই। দেখো কোনাকুনি গুণ করো, তাহলে এল স্কোয়ার সমান কোনটা আসছে 2 ই আই। তাহলে এল স্কোয়ার সমান 2 ই ইন্টু আই, অপশান সিটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপরে 35 নম্বরে যে কোশ্চেন কি বলেছে, সৌরতন্ত্রে গ্রহ সমূহের গতি কোন রাশির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? তাহলে এটা মনে রাখবে, গ্রহ সমূহের বা সৌরতন্ত্রে গ্রহ সমূহের গতি কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। কারণ আমরা জানি সৌরজগতে বা সৌরতন্ত্রে নক্ষত্রের চারিদিকে গ্রহগুলি বৃত্তাকার পথে কি করে, আবর্তন করে। তাহলে ও যে সূত্রটা মেনে চলবে সেই সূত্রটা হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে সৌরতন্ত্রে বা সৌরজগতে গ্রহসমূহের গতি কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি, এটা কি মেনে চলে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো মডেল কোশ্চেন সেট 4 নাম্বার কমপ্লিট হয়ে গেল। এরপরে 5 নাম্বার মডেল কোশ্চেন সেটটা শুরু করব। যারা আগেরগুলো দেখোনি অবশ্যই আগেরগুলো দেখে নেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশানটাকে অন করে রাখবে, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর একটা তোমাদেরকে আমি বলবো যে বইটা কিন্তু তোমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে, কারণ থিওরির কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি এমসিকিউ প্রবলেম করতে পারবে না। তাহলে থিওরিটাকে আগে তোমাকে ভালো করে বুঝতে হবে। আর যদি তোমরা থিওরি বুঝতে না পারো, পড়ার পরে আমার প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরির ক্লাস আপলোড করা আছে, তোমরা ওইগুলো দেখে নেবে, তাহলে দেখবে সব কনসেপ্টগুলো কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অ্যান্সার মানে এমসিকিউগুলোর অ্যান্সার করতে পারবে। এবং থিওরি পড়ার পরে দেখবে, প্রুভ করার পরে ভালো করে বুঝলে যে ফাইনাল যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশানটা আসে, সে ফাইনাল ম্যাথামেটিক্যাল ইকুয়েশানটাকে তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। কারণ এমসিকিউ করতে গেলে ওই ফাইনাল ম্যাথামেটিক্যাল ইকুয়েশানটা কিন্তু দরকার, সেটা তোমাকে মনে রাখতেই হবে। কারণ তুমি যখন এমসিকিউ করবে নিশ্চয় ওই এমসিকিউ করার আগে ওটাকে প্রুভ করার পরে তারপরে এমসিকিউটা করতে যাবে না। ঠিক আছে, ওই জন্য ফাইনাল ম্যাথামেটিক্যাল ইকুয়েশানগুলো মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই।